আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা, অরাজকতা, নৈরাজ্য, বীভৎস অবস্থা, পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, লুণ্ঠন করা, গণভবন লুণ্ঠন, সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে একটি বিচার চলছে। সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ওই আন্দোলনকে, ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল, মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনের বিচার চলছে। বিচার প্রায় শেষ প্রান্তে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বুঝিয়ে শুনিয়ে, প্রলোভন দেখিয়ে, নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে। তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। সেই যুক্তিতর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি। কিভাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এই তিনজন আসামি হলেন, সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন। আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি। তিনি বলেছেন, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ ঊর্ধ্বতন কমান্ডারের দায় দায়িত্ব। এই অভিযোগে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে জনাব আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান হিসাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় অস্বীকার করতে পারেন না। সুপিরিয়র রেসপন্সিবিলিটিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং দায়িত্ব, আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস। সে কারণে যারা গুলি করেছে, যারা সহিংসতা করেছে, যারা তাদের কথিত মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের সুপিরিয়র ছিলেন শেখ হাসিনা, সুপিরিয়র ছিলেন আসাদুজ্জামান কামাল, সুপিরিয়র ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেজন্য তারা অপরাধী, তাদের বিচার করা হচ্ছে। তিনি আরো বলেছেন, অনেক পুলিশ গুলি করেছে, অনেক পুলিশ অন্যায় করেছে, আমরা গণহারে তাদের ধরছি না, আমরা কমান্ডিং লেভেলের যারা তাদেরকে ধরছি। প্রশ্নটা এখানেই, প্রধানমন্ত্রী কমান্ড দিয়েছেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কিনা, সেটা অনেক আলোচনা, অনেক বিবেচনার বিষয়। কারণ পুলিশের কে কোথায় কি দায়িত্ব পালন করবেন, এটা কারো কমান্ড দেওয়ার কোনো আবশ্যকতা নাই, আইনে আছে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া আছে। কিন্তু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে, সেনাবাহিনীর রাস্তায় দায়িত্ব ছিল এই সহিংসতাকালীন সময়ে। জাতিসংঘের যে রিপোর্টটি, সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য, সহিংসতা, নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন। পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে, সেনাবাহিনী নিশ্চয়ই সেনাপ্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি। এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে, তার ভিতরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, র্যাব, তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে, আকাশে, নিচে, রাস্তায়, সবখানে। র্যাবের ভিতরে সেনা সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন। তাহলে পুলিশের হাই কমান্ড যদি পুলিশের আইজিপি হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাহলে সেনাবাহিনীর হাই কমান্ড, সুপিরিয়র রেসপন্সিবিলিটিস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিভাবে এড়িয়ে যাবেন? এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত। আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না। বিদেশে থাকা 3 জন অনলাইন অ্যাক্টিভিস্ট
পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে। দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার। এমনকি এনসিপির নেতারা, এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের, অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে। অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং অন্যান্যদের উপর। প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা। তারা কারা? একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর একটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে। কে আপনাকে এই পরামর্শ দিয়েছিল? কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন? কার নির্দেশে? কোন অথরিটিতে? সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি। ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন? আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে একটি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন। এই কৈফিয়ত একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন। তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, টেলিফোনে কথা বলছেন, হাসপাতালে যাচ্ছেন, আপনার দপ্তরে ডাকতেছেন। আর দেশটা যারা স্বাধীন করলো, আপনাকে যারা সেনাপ্রধান করলো, তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন, বর্বরতা, নারকীয়তা হচ্ছে, এমনকি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সূতিকাগারের যে পবিত্র স্থানটি ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল। আপনি কি ভেবেছেন শেষ রক্ষা হবে? আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি, তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না, তার সুপিরিয়র অথরিটি যারা ছিলেন, সুপিরিয়র রেসপন্সিবিলিটিস যার আছে, সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে? আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না। আমার শুধু না, অনেকেরই আশঙ্কা। সে আশঙ্কার সঙ্গে আমি একমত। কারণ বাংলাদেশের ইতিহাসে না, ভারত উপমহাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরে, সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন। ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি। কি হতে যাচ্ছে? আপনি সেনাপ্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে? কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে? আপনি কি কারো ফাঁদে পা দিয়েছেন? এমন প্রশ্ন কিন্তু অনেকের। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক, আপনি একজন সৎ মানুষ, আপনি একজন নামাজি মানুষ। কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন, জীবনের বিনিময় হলেও আপনি রাষ্ট্রপতি, সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন। তা সংবিধান তো একটা বই আর কাগজ না, সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন? বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে? রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান? রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে, তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যেটা রাষ্ট্রদ্রোহিতা, যেটা ফৌজদারি অপরাধ।
আপনাকে, আপনার ডিজিএফআই কে, ক্যান্টনমেন্টকে গালিগালাজ করা হচ্ছে। আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন? আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধান রক্ষা করব? আপনার নিয়োগকর্তা যারা, আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন? অনেকেরই ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন সুপিরিয়র রেসপন্সিবিলিটিজ এর অভিযোগে পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বিচার করছেন। আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়র অথরিটি হিসাবে আপনাকে ডাকবে, সে সময় বোধহয় খুব দূরে না। কেউ কেউ বলে আপনি কি সব কুল হারালেন? শুভকামনা সবার জন্য। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করেছিল। আর অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করছে তাদের জাতশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধের শাস্তির বদলা নিতে। এখন তারা এই ট্রাইব্যুনাল থেকে সেনাবাহিনীর দিকে হাত বাড়িয়েছে। অন্তত 4 দফা আইন পাল্টে এখন আইনটিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখানে অভিযোগ মানেই ফাঁসি নিশ্চিত। আসুন এই যেমন ইচ্ছে আইন বদলের বিষয়টি পরিষ্কার করা যাক। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একসময় ছিল মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা অপরাধের বিচারের জন্য গঠিত আদালত। 1971 সালের হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট আর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য 1973 সালে আইনটি প্রণয়ন করা হয়েছিল। সেই ট্রাইব্যুনাল নিয়ে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা এসেছিল, তেমনি যুদ্ধাপরাধীদের রাজনৈতিক উত্তরসূরি জামায়াত বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে। দেশে বিদেশে নানা প্রচার চালিয়ে তারা এই বিচারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। কিন্তু যে আদালত একদিন যুদ্ধাপরাধীদের বিচারের প্রতীক ছিল, সেটি আজ ব্যবহার হচ্ছে জুলাই সন্ত্রাসীদের প্রতিপক্ষ নির্মূলের হাতিয়ার হিসেবে। জুলাই 2024-এ ঘটে যাওয়া কথিত অভ্যুত্থান এবং সহিংসতার পর ক্ষমতা দখল করা ইউনূস সরকার ট্রাইব্যুনালকে ব্যবহার করেছে শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধের প্রক্রিয়া হিসাবে। প্রথমে বলা হয়েছিল জুলাইয়ের ঘটনাগুলোকে গণহত্যা হিসেবে বিচার করা হবে, কিন্তু আন্তর্জাতিক আইনের সংজ্ঞায় তা টেকেনি। এরপর সরকারের বক্তব্য যায় পাল্টে, এটি নাকি মানবতা বিরোধী অপরাধ। উদ্দেশ্য পরিষ্কার, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বকে ফাঁসির কাঠে তোলা। এখন সেই পরিকল্পনার সম্প্রসারণ চলছে সেনাবাহিনী পর্যন্ত। এই লক্ষ্য অর্জনের পথ তৈরি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ 1 বছরের মধ্যেই 4 বার সংশোধনী আনা হয়েছে। এই ঘন ঘন সংশোধন বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। এটাই মনে করেন অধিকাংশ আইনজ্ঞ। প্রথম সংশোধনীতে ট্রাইব্যুনালের এখতিয়ার বাড়িয়ে শুধু দেশের ভেতরে নয়, বিদেশে সংঘটিত ঘটনারও বিচার করার ক্ষমতা দেওয়া হয়। এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এমনকি অন্য দেশের নাগরিক, সেনা, পুলিশ, গোয়েন্দা এবং আধা সামরিক বাহিনীর সদস্যদেরও অভিযুক্ত করা সম্ভবত এর মাধ্যমে ভারতীয়দেরকে জড়ানো হবে বা ভারতীয় বাহিনীদেরকেও এর সঙ্গে জড়ানো হবে। এতে কার্যত একটি জাতীয় আদালত নিজেকে আন্তর্জাতিক আদালতের জায়গায় বসিয়েছে, যা সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। ফেব্রুয়ারি 2025-এ এর দ্বিতীয় সংশোধনীতে আসামির আত্মপক্ষ সমর্থনের সময় 6 সপ্তাহ থেকে কমিয়ে 3 সপ্তাহ করা হয়। এতে প্রতিপক্ষের প্রস্তুতির সুযোগ কমে যায়। একই সঙ্গে ট্রাইব্যুনালকে সম্পদ জব্দ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অনুমতি ছাড়া তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। মে 2025-এর তৃতীয় সংশোধনীতে আরো বিতর্কিত ধারা যোগ করা হয়। এখন থেকে রাজনৈতিক দল বা সংগঠনকেও ট্রাইব্যুনালের আসামি করা যাবে। এটাও মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যখন হাসনাত এবং সার্জিস যমুনার সামনে গিয়ে দাবি তোলে এবং মব সন্ত্রাস শুরু করে, তখনই এই আইনটি সংশোধন করা হয়। এর ফলে শুধু ব্যক্তি নয়, দল হিসেবেও অভিযুক্ত হওয়া সম্ভব হয়েছে এবং সেটা আওয়ামী লীগের জন্য করা হয়েছে, বোঝাই যায়। যে কথাটি বলছিলাম, যে বিশ্লেষকদের মতে এটি মূলত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করার পথ খুলে দিয়েছে। সবচেয়ে বিতর্কিত চতুর্থ সংশোধনী আসে অক্টোবর 2025-এ, মানে মাত্র কয়েকদিন আগে। এতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে অভিযোগ গঠিত হলেই তিনি জনপ্রতিনিধি বা সরকারি চাকরির যোগ্যতা হারাবেন। মামলায় খালাস না পাওয়া পর্যন্ত নির্বাচনেও অংশ নিতে পারবেন না। এতে শেখ হাসিনা সহ অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ করে দেওয়া হলো, যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে। এবং মনে হচ্ছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে, কিন্তু আওয়ামী লীগ তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আওয়ামী লীগের অন্যান্য নেতারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না।
ফলে আওয়ামী লীগ নিজে নির্বাচনে অংশ নেবে না। এই সংশোধনীতে আরো যুক্ত হয়েছে ভূতাপেক্ষ কার্যকারিতা, অর্থাৎ আইন প্রণয়নের আগের ঘটনাতেও তা প্রযোজ্য হবে। এটি সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী, কারণ কোনো আইন অতীতে প্রযোজ্য হতে পারে না। এটি ন্যায়ের অন্যতম প্রাচীন নীতি। সব সংশোধনী এসেছে সংসদে নয়, ইউনূস সরকারের অধ্যাদেশের মাধ্যমে। সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে অনুমোদিত না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ আইন নয়, অর্থাৎ এসব সংশোধনীর আইনি কোনো বৈধতা নেই বা বৈধতা প্রশ্নবিদ্ধ। অধ্যাদেশ দিয়ে ট্রাইব্যুনালের কাঠামো পাল্টে দেওয়া মানে বিচার প্রক্রিয়াকে প্রশাসনিক নির্দেশে পরিচালনা করা, যা আইন এবং সংবিধান উভয়েরই লঙ্ঘন। এখন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে তাদের অনেকেই তখন দায়িত্ব পালন করছিলেন রাষ্ট্রীয় আদেশে, অথচ এখন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করছে এমন একজন সাবেক জঙ্গি যিনি একসময় সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এটি কেবল আইনের নয়, আর্মি অ্যাক্ট 1952 এবং ফৌজদারি কার্যবিধি 1898 উভয়েরই লঙ্ঘন। এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য স্পষ্ট: সেনাবাহিনীর ভেতরে সন্দেহ, বিভক্তি আর অনাস্থা সৃষ্টি করা। ফল যা হচ্ছে সেটি শুধু বিচার ব্যবস্থার নয়, রাষ্ট্রেরই ক্ষয়। আদালত, প্রশাসন, সেনাবাহিনী সবখানে এখন অনিশ্চয়তা। আইনের শাসন মানে যখন সরকারের ইচ্ছা যেমন দরকার তেমন আইন বদলানো এবং একমাত্র প্রতিপক্ষের শাস্তি নিশ্চিতের উদ্দেশ্যে সেই আইন বদলানো, তখন একে আইন বলে না, বলে চোথা। এভাবে একটি রাষ্ট্র টেকে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার পাশাপাশি সেনাবাহিনীকে দোষারোপ করার এই দ্বিমুখী রাজনীতি দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে বাধ্য। রাষ্ট্রপতির এখতিয়ার আছে সংবিধানের আলোকে এই অস্থিতিশীলতা রোধের। যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে তাকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনায় বসে জরুরি পদক্ষেপ বিবেচনা করতে হতে পারে, কারণ এখন যা ঘটছে তার আইনি ভিত্তিক কোনো কিছু নয়, এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। যে আদালত মুক্তিযুদ্ধের ন্যায় বিচারের প্রতীক ছিল সেটি আজ পরিণত হয়েছে প্রতিশোধের যন্ত্রে। 1 বছরে 4 বার আইন বদল, ভূতাপেক্ষ কার্যকারিতা, অধ্যাদেশের অপব্যবহার, সেনাবাহিনীকে টেনে আনা, সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার: আইন নয়, ইচ্ছাই এখন শাসন করছে। সরকার যেমন ইচ্ছা করছে সেভাবেই আইন করছে। বিচার তখনই ন্যায়সঙ্গত হয় যখন তা হয় প্রমাণের উপর, রাজনৈতিক প্রতিহিংসার উপরে নয়। আজ যে বিচার চলছে তাতে ন্যায় নেই, আছে লক্ষ্য ভিত্তিক প্রতিশোধ। উদ্দেশ্য একটাই: যাদের অপছন্দ তাদের ফাঁসি নিশ্চিত করা। যদি এই প্রবণতা না থামে তাহলে শুধু আওয়ামী লীগ নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থায় নিজের ভিত্তি হারাবে। আইন যখন আর ন্যায়ের জন্য নয় তখন সেটি শাসনের হাতিয়ার হয়ে যায়। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। আরো ভয়ঙ্কর হলো সরকারের ভূমিকাটা দেখেন আপনি। সরকার হচ্ছে মামলার বাদী, কিন্তু আদালত সিদ্ধান্ত নেয় প্রমাণের ভিত্তিতে কার বিরুদ্ধে পরোয়ানা জারি হবে। এখানেই সরকারের এক মুখপাত্র প্রোপাগান্ডার সচিবের বক্তব্য পুরোটা বিষয়ে একদম স্পষ্ট করে দিয়েছে। প্রোপাগান্ডার সচিব বলেছেন সেনাবাহিনীর আর কারো বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা সরকারের নেই। এখন প্রশ্ন হলো, পরোয়ানা জারি করা আদালতের কাজ না সরকারের? যদি সরকার আগেই জানে কার বিরুদ্ধে পরোয়ানা হবে, কার বিরুদ্ধে হবে না, তাহলে আদালতের দরকারটা কি ভাই? আদালত কি তাহলে স্বাধীন থাকলো? এই একটা বাক্যে কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। নির্বাহী বিভাগ যখন আদালতের সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা শব্দটা ব্যবহার করে তখন বোঝা যায় আদালত আর স্বাধীন নেই। সবকিছু হচ্ছে ওই যমুনার পরিকল্পনা অথবা এই মিন্টু রোডের পরিকল্পনা অথবা আইন মন্ত্রণালয়ের পরিকল্পনার মাধ্যমে। আদালত এখন সরকারের একটি শাখা, যেখানে সিদ্ধান্ত হয় উপরের নির্দেশে। আর এটা শুধু রাজনৈতিক অন্যায় নয়, আইনগত অর্থে সরাসরি আদালত অবমাননা। এর বিচার তো একদিন হবেই। সরকার বলছে তারা ন্যায় বিচার করছে, যারা গুম হয়েছিল তাদের জন্য বিচার, কিন্তু ন্যায় বিচার মানে প্রতিশোধ নয়। ন্যায় বিচারের উদ্দেশ্য হলো সত্য বের করা, শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া নয়। আজ সেই সত্য হারিয়ে গেছে। দেখা যাচ্ছে যারা তখন কোনো কারণে র্যাব বা ডিজিএফআই এর কোনো পদে ছিলেন তারা সবাই আসামি। কেউ ভালো কাজ করলেও জোর করে সেখানে পাঠানো হলেও সবাইকে একই ছাঁচে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য, কিন্তু 1 বছরে বারবার এই আইনের ধারা বদলে ইউনূস সরকার এই ট্রাইব্যুনালকে একেবারে একটি আইনগত আয়না ঘরে পরিণত করেছে, যেখানে ন্যায় বিচারের মুখোশ আসলে বন্দিত্বের বৈধতা দেওয়া, আর কিছু না। যে আয়না ঘরে এখন মানুষকে বিচারের নামে বন্দিশালায় রাখা হচ্ছে, সেই যে আয়না ঘরে একসময় মানুষকে নাকি বন্দি রাখা হয়েছিল, সেই আয়না ঘরকেই এই আইন দ্বারা বৈধ ঘোষণা করে দেওয়া হচ্ছে। কারণ এই আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত, ফাঁসি, না হলে আয়না ঘরে বন্দি করা যাবে। আইনগতভাবে একটি আয়নাঘর প্রতিষ্ঠার জন্য এই আইন তৈরি করা হচ্ছে। এই প্রবণতা যদি না থামে তাহলে বিচার নয়, ভয় আর আইনকে বুড়ো আঙ্গুলি দেখানোর একটা সংস্কৃতি আরো প্রতিষ্ঠিত হবে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়, কে কাকে কোন আয়না ঘরে রাখে, দেখা যাক। ভালো